হিস্ট্রি, তোমরা প্রত্যেকেই বিষয়টা পড়েছো কোনো না কোনো সময়, ঠিক আছে? আমাদের যখন আমরা কম্পিটিটিভে পড়াশোনা করবো তখন তার পড়াশোনাটা একটু আলাদা ধরনের হয়। তাহলে সেই ক্ষেত্রে হিস্ট্রিতে জেনারেলি আমাদের যে সিলেবাসটা সেটা শুরু হয় কোথা থেকে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, অর্থাৎ যেটা আমাদের প্রাচীনতম সভ্যতা বলি, সেখান থেকে এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে আপ টু 1206 পর্যন্ত, যেটাকে আমরা বলি এনসিএন্ট। এরপরে একটা আমরা বলি মিডিয়েভাল পিরিয়ড, অর্থাৎ যেখান থেকে সুলতানি পিরিয়ড শুরু হয়েছে, সেখান থেকে তোমার 1707 পর্যন্ত, জেনারেলি ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত, এটাকে আমরা মধ্যযুগ হিসাবে আমাদের আলোচনায় থাকে। আর একটা হচ্ছে 1707 থেকে আপ টু 1947 পর্যন্ত, জেনারেলি এটাকে আমরা মডার্ন পিরিয়ড বা আমাদের জাতীয় আন্দোলনের সময়কাল হিসেবে ধরি। এই পার্টে, তিনটে পার্টে আমাদের ইতিহাসটা আমরা আলোচনা করে থাকি। তাহলে আজকে আমরা ইন্দাস ভ্যালি, যেটা আমরা বললাম আইভিসি, ওইখানে যাওয়ার আগেও ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য আমাদের জানতে হবে, যেটা পরীক্ষায় থাকে। প্রথমে হচ্ছে হিস্ট্রি। এই হিস্ট্রি শব্দটা এসছে কোথা থেকে? হিস্ট্রি শব্দটা এসছে হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া কিন্তু মনে রাখবে একটা গ্রিক ওয়ার্ড, একটা গ্রিক শব্দ। আমরা এদের মধ্যে কি জেনে এসেছি? হিস্ট্রি মানে কি? হিস্ট্রি মানে তো ইতিহাস। কিন্তু যদি আমরা আক্ষরিক অর্থে দেখি তাহলে এই হিস্ট্রির মানে আলাদা, এই ইতিহাসের মানে আলাদা। ইংরেজি যেটা হিস্ট্রি লিখলাম, এর মানে কি? এর মানে হচ্ছে নলেজ বাই এক্সপেরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। আর আমরা যদি বাংলা ইতিহাস দেখি তাহলে দেখবো যে দীর্ঘ যে মানব সভ্যতার যে ক্রমবিবর্তন, অর্থাৎ মানুষের ইতিহাস, সেটাই হচ্ছে ওই ইতিহাস। এবার আমরা তো ইতিহাস গ্রন্থ পড়ছি, অনেক ইতিহাস গ্রন্থ পড়ি, তাহলে একটা প্রশ্ন আছে যে পৃথিবীতে লেখা প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা, মানে প্রথম কোন বইটা লেখা হয়েছিল? তাহলে সেই বইটার নাম বলা হচ্ছে কি? দ্য হিস্টোরি। এখন প্রশ্ন হচ্ছে যে যিনি লিখেছিলেন তিনি কিন্তু এটাকে ইতিহাস লিখছি বলে লেখেননি। আমরা আমাদের অনেকেই অভ্যাস থাকে ডায়েরি লেখা, তা তিনিও তার ডায়েরির পাতাতে সেই সময় গ্রিকদের সাথে টার্কিদের যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের বিবরণগুলো লিখে রাখতেন এবং তার সাথে আরো কিছু অভিজ্ঞতার কথা। তা সেইটাকেই একটা হিসেবে কি হয়েছে না, ফার্স্ট রিটেন হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে লেখা প্রথম ইতিহাস গ্রন্থ হিসাবে ধরা হয়েছে। যিনি লিখেছিলেন তার নাম তোমরা সবাই শুনেছো, তার নাম কি? হেরোডোটাস। হেরোডোটাসকে আমরা কি বলি? হেরোডোটাসকে আমরা বলি ফাদার অফ হিস্ট্রি। এবার একটা প্রশ্ন আসবে যে হেরোডোটাস কি নিজেকে নিজে বলেছিলেন আই এম দ্য ফাদার অফ দ্য হিস্ট্রি, আমি ইতিহাসের জনক? তা নিশ্চয়ই নয়। তাহলে তাকে অন্য কেউ বলেছিলেন। তাহলে কে বলেছিলেন? তার নাম মনে রাখবে সিসেরো। সিসেরো কে ছিলেন? একজন দার্শনিক। কোথাকার দার্শনিক? তিনি ছিলেন রোমান দার্শনিক। হলো। এবার অটোমেটিক্যালি প্রশ্ন আসছে তাহলে ভারত ইতিহাসের জনক কে? তাহলে ভারত ইতিহাসের জনক হচ্ছে কে? তার নাম হচ্ছে মেগাস্থিনিস। আমরা মেগাস্থিনিসের নাম সবাই শুনেছি। তাহলে তিনি ভারতে আগত প্রথম বিদেশি দূত বা পর্যটক, তুমি যাই বলবেন, ঠিক আছে? 304 বিসি থেকে 299 বিসি পর্যন্ত তিনি ভারতে ছিলেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নাম শুনেছ? চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে তিনি আসেন, তাকে পাঠিয়েছিলেন কে? তাকে পাঠিয়েছিলেন সেলুকাস। সেলুকাসের বলা হয় সেলুকাসের কাছে বা সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন। হেরে গিয়ে তার কন্যা হেলেনার সাথে বিয়ে দিয়েছিলেন তার চন্দ্রগুপ্ত মৌর্য, এবং সেই সম্পর্কটাকে আরো দৃঢ় করার জন্য তিনি তার দূত হিসেবে মেগাস্থিনিসকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। এবং মেগাস্থিনিস একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে কি? ইন্ডিকা। যদিও ইন্ডিকার যে অরিজিনাল গ্রন্থটা সেটা অ্যাভেলেবল নয়, মানে সেটা পাওয়া যায় না, কিন্তু ইন্ডিকা থেকে বিভিন্ন মানে অন্যান্য গ্রিক লেখকদের লেখা গ্রন্থ থেকে ইন্ডিকার অনেক তথ্য পাওয়া যায়। এরকম দুটো তথ্য আমরা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ভারতে কোনো দাস প্রথা ছিল না, আর 2 নম্বর ভারতীয়রা 7টি জাতিতে বিভক্ত ছিল। পরীক্ষার প্রশ্ন থাকে এই দুটো লাইন আমরা কোন গ্রন্থ থেকে পেয়েছি? তাহলে কি অ্যান্সার হবে? ইন্ডিকা। এবার ইতিহাসের জনক যদি আমরা চলে আসি, আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন হিস্ট্রি।
তাহলে কি অ্যান্সারটা হবে? একটা নাম মনে রাখবে, র্যাঙ্কে। পুরো নাম হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্কে। তিনি কোথাকার হিস্টোরিয়ান? তিনি একজন জার্মান হিস্টোরিয়ান। কি নাম? লিওপোল্ড ফন র্যাঙ্কে। এবার ইতিহাস থেকে আমরা আরেকটা নতুন শব্দে যাব, সেটা হচ্ছে ইতিহাস চর্চা, হিস্ট্রিওগ্রাফি। তাহলে হিস্ট্রি মানে ইতিহাস, আর হিস্ট্রিওগ্রাফি মানে কি বললাম? ইতিহাস চর্চা। তাহলে এই ইতিহাস চর্চার যদি বলা হয় ফাদার অফ মডার্ন হিস্ট্রিওগ্রাফি, আধুনিক ইতিহাস চর্চার জনককে, তার নাম কি? তার নাম হচ্ছে ইবন খালদুন। দ্বিতীয়টা বেশি পরীক্ষায় পড়ে, আধুনিক বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে, মানে বিজ্ঞানসম্মত উপায় ইতিহাস চর্চা, তার নাম কি? তার নাম হচ্ছে থুকিডিসিস। এটা বেশি পরীক্ষায় পড়ে প্রশ্ন। তাহলে এটা কি বললাম? আধুনিক বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক। এরপরে যেটা আমাদের প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে ভারতে তাহলে ইতিহাস চর্চা, মানে এই ইতিহাস চর্চার সূচনা হলো তার সময় থেকে। এটা ব্রিটিশ পিরিয়ড। কোন ব্রিটিশ? তার নাম ওয়ারেন হেস্টিংস। নাম শুনেছো? হ্যাঁ, শুনেছো? হ্যাঁ না? তাহলে ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে যে কোনো একটা তথ্য বলো। ওয়ারেন হেস্টিংস রিলেটেড যে কোনো একটা তথ্য বলো, এইটা বাদ দিয়ে। আমি যেটা বললাম যে তার সময় ভারতে ইতিহাস চর্চার সূচনা হয়, এইটা বাদ দিয়ে যে কোনো একটা তথ্য বলো। আইডিয়া? তাহলে অনেকগুলো আইডিয়া। যেমন ধরো, তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। আবার বাংলার শেষ গভর্নর জেনারেল হয়েছিল। তারপর আর মনে রাখবে, ভারতে বিচার বিভাগের সংস্কার তার সময় হয়েছিল। দস্তক তিনি তুলে দিয়েছিলেন। বাংলায় দ্বৈত শাসন তিনি তুলে দিয়েছিলেন। তিনি 5 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। তিনি 1 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। তিনি আমিনি কমিশন গড়ে তুলেছিলেন। তিনি একমাত্র গভর্নর জেনারেল যাকে তার ভারতে কাজের জন্য ইংল্যান্ডে গিয়ে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছিল। 7 বছর ট্রায়ালের পর, মানে বিচারের পর তাকে নির্দোষ বলে ঘোষণা করা যায়। সেটা আমরা যখন ওই পাঠে যাব তখন আলোচনা করব। তাহলে ভারতে ইতিহাস চর্চার সূচনা হয় তাহলে কার সময়? ওয়ারেন হেস্টিংসের সময়। এবারে আমরা কতগুলো ইতিহাস গ্রন্থের নাম একটু মনে রাখবো। বেশি না, আমি 4টে মতো গ্রন্থের নাম লিখবো যেগুলো খুব পরীক্ষায় পড়ে। একটা গ্রন্থের নাম কি? আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। 2 নম্বর গ্রন্থের নাম হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। 3 নম্বর গ্রন্থের নাম হচ্ছে স্কটিশ হিস্ট্রি। আর 4 নম্বর গ্রন্থের নাম হচ্ছে ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। প্রথম বইটা কি? আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। কার লেখা? কোন আইডিয়া? তাহলে মনে রাখবে, ভিনসেন্ট স্মিথ। নাম শুনেছো? হ্যাঁ, নাম শুনেছো? মনে না? সবাই পড়েছো। তিনি ভারতকে কি বলেছিলেন? তিব্বতের জাদুঘর। আর সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন বলেছিলেন। মনে পড়ে? মনে পড়ে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? জেমস মিল। জেমস মিল ছিলেন একজন ব্রিটিশ হিস্টোরিয়ান। তিনি ভারতের ইতিহাসকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হিন্দু যুগ, একটা হচ্ছে মুসলিম পিরিয়ড, আর একটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড। তাহলে প্রাচীনকাল থেকে 1206 পর্যন্ত তিনি বলছেন এটা হিন্দু। 1206 থেকে 1707 পর্যন্ত আপনি তিনি কি বলছেন? মুসলিম পিরিয়ড। আর 1707 থেকে বাকিটাকে তিনি কি বলছেন? ব্রিটিশ পিরিয়ড। আরেকটা বই আছে কি? হোয়াট ইজ হিস্ট্রি। এটা কার লেখা? এটা হচ্ছে E.H. কারের লেখা। আর ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এটা হচ্ছে A.L. ব্যাসামের লেখা। তাহলে ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া কার লেখা? A.L. ব্যাসাম। এবারে আমরা যেটা যাবো সেটা হচ্ছে যে ইতিহাস কত ধরনের। সেটা যদি বলি আমরা 3 ধরনের। একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রো হিস্ট্রি, আর একটা হচ্ছে হিস্ট্রি। প্রি, প্রো আর হিস্ট্রির মধ্যে পার্থক্য কি? প্রি হিস্ট্রি মানে প্রাক ঐতিহাসিক যুগ। প্রো হিস্ট্রি মানে কি? প্রায় ঐতিহাসিক যুগ। আর হিস্ট্রি মানে ঐতিহাসিক যুগ। এর মধ্যে ডিফারেন্স কি? প্রি হিস্ট্রিতে আর্কিওলজিক্যাল সোর্স পাওয়া গেছে, কিন্তু কোনো লিটারেসি সোর্স পাওয়া যায়নি। মানে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে মাটির নিচে খুঁড়ে, কিন্তু কোনো সাহিত্য লেখা জিনিস কিছু পাওয়া যায় না। প্রায় ইতিহাসে কি আছে? আর্কিওলজিক্যালও পাওয়া গেছে, লিটারেচারও পাওয়া গেছে, কিন্তু এইটা কি লেখা আছে
সেটা কিন্তু পাঠোদ্ধার করা যায়নি। তার মানে সিন্ধু সভ্যতা, আমরা সিন্ধু লিপি পেয়েছি, এটাকে ভারতের প্রাচীনতম লিপি বলা হয়, কিন্তু এই লিপিতে কি লেখা আছে আজও পর্যন্ত উদ্ধার করা যায়। আর ইতিহাসে এই দুটোই আছে এবং অনেক আছে এবং এগুলো পাঠোদ্ধার করা গেছে, জানা গেছে। হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা একটা আসবো ইতিহাস আমরা জানি কি করে। ইতিহাস জানা আমাদের দুটো সূত্র রয়েছে, এতক্ষণ ধরে যা বললাম। একটা কি, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটা কি সাহিত্যিক উপাদান, তাই তো? এখন তোমাদের যদি প্রশ্ন করি আমি, এটা একবার ইউপিএসসি তে পড়েছিল যে কোনটা বেশি ভারত ইতিহাস রচনা বা ইতিহাস রচনার ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রত্নতাত্ত্বিক নাকি সাহিত্যিক, নাকি দুটোই, নাকি কোনোটি নয়? কি বললাম? অপশন থাকবে প্রত্নতাত্ত্বিক, অপশন থাকবে সাহিত্যিক, অপশন থাকবে এ বি দুটোই, আর একটা থাকবে কোনোটি নয়। তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে দুটোই। দুটোই কেন দুটোই? ধরো কোন সাহিত্য গ্রন্থে লেখা রয়েছে যে ওই সময়ের অর্থনীতি খুব ভালো ছিল, কিন্তু ওই সময়কার যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে সেখানে সেটাকে তো কি করছে না, জাস্টিফাই করছে না, তাই তো? দেখা গেল মানুষের অবস্থা খারাপ ছিল, মানুষ খেতে পেত না, যা মুদ্রা পাওয়া গেছে ব্রোঞ্জের মুদ্রা পাওয়া গেছে বা তামা পাওয়া গেছে, কোনো সোনা বা রূপার মুদ্রা পাওয়া যায়নি। তাহলে আমরা কি করে বলবো সেই সময় অর্থনীতিটা ভালো ছিল? তার মানে সাহিত্যিক উপাদানে লেখা কোনো তথ্য যদি প্রত্নতাত্ত্বিক উপাদান দ্বারা প্রমাণিত হয়, কারণ এটা তো পুরো সাক্ষাৎ প্রমাণিত, লেখাটা যে কেউ লিখে দিতে পারে, কিন্তু এখানে তো সব পাওয়া গেছে জিনিস, তাহলে সেটা দ্বারা যদি প্রমাণিত হয় তাহলেই আমরা বলবো হ্যাঁ ওই তথ্যটা ঠিক। কারণ শুধু সাহিত্যিক উপাদানের উপর আমরা কিন্তু কোনো ভরসা করতে পারি না। কেন পারি না? কারণ আমরা জানি আগেকার দিনে কি ছিল, রাজার কথাই মানে শেষ কথা, মানে তার রাজার আইন মানেই জনগণের আইন। এবার সেই রাজার বিরুদ্ধে সে যদি কোনো খারাপ হয়, তার বিরুদ্ধে কেউ কোনো লিখবে, এটা হতেই পারে না, তার রাতারাতি মৃত্যুদণ্ড হয়ে যাবে। স্বাভাবিকভাবে রাজার খারাপ জিনিসগুলো কি করে লেখা হতো, ভালো লেখা হতো, কিন্তু সেই ভালো লেখাটা নিয়েই তাহলে প্রশ্ন থাকছে। এই জন্য সাহিত্যিক উপাদানে লেখা কোনো বিষয় যদি এটা দ্বারা সমর্থিত হয় তাহলে আমরা বলবো সেটা ঠিক। এবার আমার প্রশ্ন হচ্ছে সাহিত্যিক উপাদান আমরা দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্য কারা মানে যারা দেশীয় গ্রন্থ, সেটা ধর্ম সংক্রান্ত হতে পারে, সেটা কারো জীবনী হতে পারে ইত্যাদি। কিন্তু বিদেশি সাহিত্য বলতে গেলে বিভিন্ন ধরনের পর্যটকরা যারা বিভিন্ন সময় ভারতে এসেছে তারা ভারতকে নিয়ে এই সমস্ত গ্রন্থ লিখে গেছে। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সাহিত্য রচনার ক্ষেত্রে কোনটা বেশি নির্ভরযোগ্য, দেশীয় সাহিত্য নাকি বিদেশি সাহিত্য, কোনটা বেশি নির্ভরযোগ্য? দুটোর বিরুদ্ধেই পক্ষে বিপক্ষে কথা আছে, প্রথমে সেগুলো বলে নিই। দেশীয় সাহিত্যের ক্ষেত্রে তো আমরা অলরেডি পেয়েছি যে যখন যে শাসক ছিল তখনকার যে বক্তব্য লেখা, সেই বক্তব্য সবসময় ঠিক তার কোনো গুরুত্ব নেই, তার কারণ তারা তার বিরুদ্ধে লিখতেই পারবে। বিদেশি থেকে তুমি বলবে তাহলে তাদের তো কাউকে খুশি করার ব্যাপার নেই, তারা চোখের সামনে যা দেখবে সেটাই লিখবে, তার মানে সেটা সব থেকে বেশি সত্যি হবে। কিন্তু ভেবে দেখো, ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে কেউ ধরো তোমার এই আরামবাগ শহরে এলো, ধরে নিলাম কোন পর্যটক আরামবাগ শহরটাকে দেখলো, দেখে তার মনে হলো যে সারা ভারতবর্ষের সব শহরই একই রকম, সে লিখে দিল যে ভারতবর্ষের সব শহরের বৈশিষ্ট্য এক। তাহলে সেটা কি সত্যি? এটা ঠিক না। আবার তোমার আরামবাগই এলো এবং তার সে ধরো তোমার এখানকার ভাষা জানে না, তাহলে কি করবে? এখানকার মানুষের উপর ডিপেন্ড করতে হবে, সেই মানুষকে জিজ্ঞেস করবে, সেই মানুষগুলো কি আবার ঠিক কথা বলবে? যেখানে রাজার ভয়ে তার লেখকরাই ঠিক লিখতে পারছে না, সেখানে একজন সাধারণ মানুষ সেই কি করে সত্যি কথাটা বলবে? কারণ সেও সেই রাজার পক্ষেই গুণগান গাইবে, তাই তো? তাহলে একদিকে তার পক্ষে সারা ভারতবর্ষে ঘোরা সম্ভব না, দুই তিনি ভাষা জানেন না বলে স্থানীয় মানুষের উপর ডিপেন্ড করতে হয়, ফলে সবসময় সত্যিটা তার কাছ থেকেও পাওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি আমরা একেবারে সূক্ষ্মভাবে বিচার করি তাহলে হয়তো দেশীয় সাহিত্যের তুলনায় কিছুটা এগিয়ে থাকবে, তিনি অন্তত যেটুকু দেখেছেন সেটুকু সত্য লিখবেন, তার মধ্যে থেকে কিছুটা অন্তত প্রকাশ পাওয়া যাবে। তাহলে এইগুলোকে বলছি আমরা দেশীয় বিদেশি সাহিত্য। এখানে আমরা আনবো কতগুলো বিদ্যা, আমরা বিদ্যা সংক্রান্ত প্রচুর গ্রন্থ পড়ি, এটা সংক্রান্ত ওটা সংক্রান্ত সেটা সংক্রান্ত, কিন্তু আমরা এখানে বেশি না, দুটো জিনিস মনে রাখবো। একটা হচ্ছে ইনস্ক্রিপশন, আচ্ছা বাঙালি, সেটা হচ্ছে লিপি, আর দু নম্বর হচ্ছে কয়েন। কয়েন মানে মুদ্রা। তাহলে লিপি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? লিপি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি, আর মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? নিউমিসম্যাটিক্স। এই দুটো মনে রাখবেন। লিপি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি, আর কয়েন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়
নিউ মিথনারি। তাহলে কি বললাম, ভারতের প্রাচীনতম লিপির নাম কি বলেছিলাম? সিন্ধু লিপি। তবে এটা পাঠোদ্ধার করা যায়নি। আর প্রাচীনতম পাঠোদ্ধার করা লিপি বলতে গেলে তার নাম হচ্ছে সোহগড়ে প্রাপ্ত একটা লিপি। হলো। এবার আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে এই যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর জন্ম কত বছর আগে? এই পৃথিবীর জন্ম বিভিন্ন জায়গা থেকে জেনারেলি 460 কোটি বছর আগে। পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব কবে ঘটে? তাহলে সেটা আবার 350 কোটি বছর আগে। আবার পৃথিবীতে প্রথম মানুষের সন্ধান পাওয়া যায় সেটা বলা হয় প্রায় 250 কোটি বছর আগে। সেটা কোথায়? ইস্ট আফ্রিকাতে। আমাদের দেশে ভারতবর্ষে প্রথম মানুষের সন্ধান পাওয়া যায় সেটা বললে মনে রাখবে নর্মদা ভ্যালি বা নর্মদা নদীর উপত্যকা। এবারে প্রশ্ন হচ্ছে এই যে মানুষকে তো আমরা পেলাম, কিন্তু কোন মানুষ? তাহলে যে মানুষের চিন্তা করার ক্ষমতা আছে একমাত্র সেই মানুষকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাহলে মানুষকে এভাবে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোমো ইলিয়াস, হোমো ইরেক্টাস, আর হোমো সাপিয়েন্স, আর হোমো সাপিয়েন্স সাপিয়েন্স। তাহলে চতুর্থ নম্বর যেটা মানুষটা, এটাকে আমরা কি বলছি? থিংকিং ম্যান। অর্থাৎ যে কারণে আমরা সমগ্র বিশ্বের যত জীব আছে তার থেকে আমরা নিজেদেরকে বুদ্ধিমান বলে ভাবি বা আলাদা ভাবি। তার একটাই কারণ কি? মানুষের চিন্তা করার ক্ষমতা অন্যান্য পশুদের যেটা নেই। তাহলে এই যে হোমো সাপিয়েন্স সাপিয়েন্স থিংকিং ম্যান, এই মানুষদের উপর ভিত্তি করে প্রাচীন প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটাকে কি বলছি আমরা? প্রাচীন প্রস্তর যুগ, একটাকে বলছি মধ্য প্রস্তর যুগ, একটাকে আমরা বলছি নব্য প্রস্তর যুগ, তাই তো? ইংরেজি মানেগুলো কি? প্যালিওলিথিক, তারপরে হচ্ছে মেসোলিথিক, তারপরে হচ্ছে কি নিওলিথিক। প্যালিও কথার মানে হচ্ছে কি? প্যালিও কথার মানে হচ্ছে ওল্ড, আর লিথিক মানে কি? স্টোন, তার মানে ওল্ড স্টোন। আর মেসো মানে কি? মিডল, মানে মধ্য। আর লিথিক মানে স্টোন, মানে মধ্যবর্তী। একই রকম ভাবে নিও মানে কি? নিউ বা নব্য প্রস্তর যুগ। বুঝলে? এবার আমরা দেখবো যে এই প্রস্তর যুগগুলোর বৈশিষ্ট্য কি ছিল। প্রথমে যদি আমরা দেখি প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে কি মনে রাখবো? তিনটে মাত্র প্রশ্ন আমরা মনে রাখবো। এক, প্রাচীন প্রস্তর যুগে মানুষের সবথেকে বড় কৃতিত্ব কি ছিল বা এই যুগের প্রধান বৈশিষ্ট্য কি? তাহলে মনে রাখবে এই যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আগুনের ব্যবহার। তাহলে ডিসকভারি অফ ফায়ার, আগুনের আবিষ্কার হয় কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগে। আগুনের প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে কুর্নুল। কুর্নুল হচ্ছে কর্ণাটকের একটা জায়গা। হলো। এবার আসবো এই যুগে যে প্রাপ্ত নিদর্শনগুলো সেগুলো আমরা কোথায় পেয়েছি? দুটো জায়গার নাম মনে রাখবে। একটা নাম হচ্ছে ভীমবেটকা, আর একটা নাম মনে রাখতে হবে বেলান। ভীমবেটকা কোথায়? এমপিতে, আর বেলান কোথায়? ইউপিতে। ঠিক আছে? তিন নম্বর কি মনে রাখবো? এই যুগে ব্যবহৃত যে টুলগুলো, টুল মানে পাথরের তৈরি, সেগুলোর মধ্যে অন্যতম কি ছিল? হ্যান্ড এক্স, মানে যেটাকে আমরা বলি হস্ত কুঠা। হস্ত কুঠা। এবারে আরো বৈশিষ্ট্য ছিল, যেমন ধরো এরা খাদ্য উৎপাদন করতে পারতো না, খাদ্য সংগ্রহ করতো, ফলে এরা নোমাডিক লাইফ, মানে ঘুরে ঘুরে বেড়াতো ইত্যাদি। এবারে আমরা চলে যাবো মধ্য প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ প্রথমে আমরা কি লিখেছিলাম? আগুনের ব্যবহার। তাহলে এখানকার প্রধান বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে গৃহপালিত পশুর ব্যবহার। প্রথম গৃহপালিত পশু কি? মানুষের প্রথম গৃহপালিত পশু কি? কুকুর। যদি কুকুর অবস্থানে না থাকে তাহলে কি হবে? ধরো না কুকুরটা অবস্থানে নেই, তাহলে কি হবে? তাহলে হবে ভেড়া। কুকুর যদি না থাকে তাহলে হবে ভেড়া। এবং কুকুরের তাহলে সন্ধান কোথায় পাবে? দুটো জায়গার নাম মনে রাখবে। একটা হচ্ছে বাঘার, বাঘারটা রাজস্থান, আর একটা হচ্ছে আদমগড়। আদমগড়টা কোথায়? এটা হচ্ছে ইউপিতে। তাহলে এই দুটো জায়গাতে প্রথম গৃহপালিত পশুর সন্ধান পাওয়া গেছে। এবারে দু নম্বর এখানে কি লিখেছিলাম? ভীমবেটকা আর বেলান। তাহলে এখানেও আমরা লিখলাম ভীমবেটকা এবং বেলান। আর 3 নম্বর এখানে কি লিখেছি? হ্যান্ড এক্স, মানে হস্তকুঠা। এখানে আমরা লিখবো একটা ইংরেজি কথা, মাইক্রোলিথিক। মাইক্রো কথাটা মানে কি? ছোট, মানে ছোট টুল বা টিনি অর্থে ছোট। তাহলে সেটা কোন যুগে ব্যবহৃত হতো? মধ্য প্রস্তর যুগে। আচ্ছা,
এই মধ্যপ্রস্তর যুগ পর্যন্ত মনে রাখতে ছিল আইসে দিয়ে, না এটা না, এই প্রাচীন মধ্যযুগ পর্যন্ত আইসে এবং আইসের অবস্থান ঘটে মধ্যপ্রস্তর যুগে। ঠিক আছে, এবারে আমরা আসবো নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে চাষবাস। তার মানে তারা এতদিন কি ছিল? খাদ্য সংগ্রাহক। এখন তারা কি হয়ে গেল? খাদ্য উৎপাদক। তাহলে খাদ্য উৎপাদক বলতে গেলে প্রথম শস্য তারা উৎপাদন করে সেটা হচ্ছে যব, তারপরে হচ্ছে গম। ধানের সন্ধান কিন্তু সেইভাবে পাওয়া যায়নি, তবে কোনো একটা জায়গায় পাওয়া গেছে আমরা বলবো। এবার প্রশ্ন হচ্ছে কারা এই শস্য তৈরি করলো, মানে প্রথম কারা এই শস্য ফলালো। তাহলে সেই যে আর্মি কমিউনিটির নাম, তাদের নাম কি মনে রাখবে? পিপলিহা। তাহলে they are the earliest farming community who produces job, যেটাকে আমরা বাগলি বলি, আর হচ্ছে গম আমরা হুইট বলি, তাই তো? এবার এই নব্যপ্রস্তর যুগে একটা অন্যতম কেন্দ্রের নাম সেটা হচ্ছে কি মেহেরগড়। কি নাম? মেহেরগড়। মেহেরগড়টা কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তান অধিকৃত বালুচিস্তান। যে বালুচিস্তান এখন স্বাধীন হওয়ার জন্য লড়াই করছে, তা সেই বালুচিস্তানের বোলান নদীর তীরে, আমরা একটু আগে কিন্তু বলেছিলাম বেলান, বেলানটা কিন্তু ইউপিতে আমাদের দেশে, আর এই বোলানটা কিন্তু বালুচিস্তানে। বালুচিস্তানের বোলান নদীর তীরে এটা আবিষ্কার হয় 1974 সালে। কি আবিষ্কার করেছিলেন? তার নাম ছিল জা কাসওয়া জারিজ। এই সভ্যতা 7000 থেকে আনুমানিক 3000 BC-র মধ্যে এস্টাবলিশ হয়েছিল, মানে বিকশিত হয়েছিল। তাহলে এইখানেই কিন্তু প্রথম আমরা ধানের সন্ধান পাই। এখানে একটু প্রশ্ন হয় যে ভারতীয় উপমহাদেশে প্রথম ধানের সন্ধান কোথায় পাওয়া যায়? তাহলে কি আনসার হবে? মেহেরগড়ে। নট মহেঞ্জোদারো কখন বললাম? মেহেরগড়। আর তাহলে এ সময় প্রথম মানুষ কি করে? তাহলে চাষবাস শুরু করে। আর এই যুগে ব্যবহৃত টুল ছিল, টুলটার নাম বলা হচ্ছে মেগালিথ। মেগালিথ মানে পালিশ টুল, মানে চকচকে পালিশ করা এবং ধারালো যা বলতে বোঝায়, সেই টুল ব্যবহৃত কোথায়? নব্যপ্রস্তর যুগ। এই হচ্ছে আমাদের এরপরে যে যুগটাতে আমরা যাব, সেই যুগটা চলে যাচ্ছে কি ধাতুর যুগ, মানে মেটালে, এবং সেই যুগে আমরা চলে যাব আইবিসি। যা পড়িয়েছি নোট দিয়ে দেবো, কিন্তু তোমরা যা শুনেছো সেখান থেকে 10টা প্রশ্নের উত্তর লিখবে, মানে তোমাদেরকে মনে রেখে উত্তর লিখতে হবে আমি যা যা বলবো। চলো যাও লেখো কোশ্চেন। দেখো, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? নম্বর কোশ্চেন লেখো, ভারতীয় উপমহাদেশে প্রথম ধানের সন্ধান কোথায় পাওয়া গেছে?